কয়েকটা ছিল খুবই অন্যতম একটা হচ্ছে যে তারা আমাদেরকে ডেভেলপমেন্ট পলিসি লোন যেটাকে বাজেট সাপোর্ট বলে তারা $418 মিলিয়ন আমাদেরকে দিবে আশা জানিয়েছে। এটার এই সংক্রান্ত নোট এক্সচেঞ্জ হয়েছে। তারপরে জয়দেবপুর ঈশ্বরদী ডুয়াল গেজ লাইনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বাংলাদেশের রাজধানীর সাথে আমাদের পশ্চিমাঞ্চলের সাথে পশ্চিম এবং উত্তরের সাথে একটা মানে নিবিড় কমিউনিকেশনের যোগাযোগের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সেটাকে ডুয়াল গেজ ডাবল ট্র্যাক করা হচ্ছে এবং সেটার জন্য জাপান জানিয়েছে যে তারা আমাদেরকে 92 বিলিয়ন ইয়েন, যেটা সমমূল্য হচ্ছে $641 মিলিয়ন দিবে এবং ওরা আরও $4.2 মিলিয়ন আমাদেরকে দিচ্ছে বিভিন্ন স্কলারশিপে এবং হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের জন্য। তো এবং জাপানিজ প্রাইম মিনিস্টার শিগেরু ইশিবার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে এবং আমরা যে ধরনের আশ্বাসগুলো চাচ্ছিলাম ওনারা প্রত্যেকটাই আমাদের সাথে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা থাকবেন এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে এই মিডি নিয়ে মানে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো এটা আপনারা জানেন এটার এই মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে $29 বিলিয়ন লাগবে। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো এবং জাপান বলেছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে এবং ইন্টারিম গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভগুলোই তারা সবসময় থাকবে। আরও দুইটা মেজর এই ট্যুরের মেজর দিক ছিল হলো একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, জাপানিজ ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা। আপনারা জানেন প্রফেসর ইউনুস বারবার বলছেন যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ওনার স্বপ্নটা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ট্রান্সফর্ম করা। তো এই স্বপ্নর জন্য যেটা লাগবে আমাদের প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে। জাপানিজরা জানেন পুরো পৃথিবীতে তারা এখন ইনভেস্ট করছে। তারা আগে যেটা ছিল তারা নতুন একটা পলিসি নিয়েছে সেটা হচ্ছে চায়না +1। আগে ওদের অনেক ইনভেস্টমেন্ট চায়নামুখী ছিল, এখন চায়নার বাইরে যেয়েও অন্যান্য দেশে তারা ইনভেস্ট করছে। তো আমাদের চিফ অ্যাডভাইজার জাপানের যে মেন ইনভেস্টমেন্ট এজেন্সি জেট্রোর চিফের সাথে মিটিং করেছেন এবং প্রথমে ওই দিনে উনি জেট্রো চিফের সাথে মিটিং করার পরে সিলেক্ট কিছু বড় বিজনেসম্যান যারা মানে যেমন সুমিটোমো, মারুবিনি, জেরা এই কোম্পানিগুলোর সাথে আলাদা উনি আর একটা স্মল গ্যাদারিংয়ে মিটিং করেছেন। পরে একটা বড় একটা মিটিং করেছেন, সেখানে সব ইনভেস্টররাই ছিলেন, পুরো হাউসটা প্যাক ছিল। সেখানে উনি আহ্বান করেছেন জাপানিজদেরকে যে ইনভেস্ট করার জন্য এবং উনি খুবই আমরা বলবো যে আমরা খুবই ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি। আপনারা যেমন আমাদের চায়না ট্যুরের পরে দেখেছেন যে কিভাবে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে এসছে। আমরা আশা করছি এই জাপান ট্যুরের পরে অনেক বড় বড় জাপানিজ ইনভেস্টর বাংলাদেশে আসবেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য। আর তৃতীয় যেটা খুবই ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে যে জাপানের যে ম্যান পাওয়ারের যে মার্কেট সেটা আমরা মনে করছি যে এই সফরের পরে এটা নতুন দুয়ার আমাদের জন্য খুলল। এটার জন্য কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি এবং জাপানিজ কোম্পানিগুলো যারা আমাদের সাথে সেই একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে, সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নিতে চায়। এটা ওরা এক্সপ্রেস করেছে। আমাদের এখন এই চ্যালেঞ্জটা আসলে আমরা তাদেরকে পাঠাতে পারবো কিনা এবং সেই লক্ষ্যে প্রফেসর ইউনুস অলরেডি একটা টাস্ক ফোর্স গঠন করেছেন। একটা সমন্বিত উদ্যোগ আমরা নিলে 1 লক্ষ কেন হয়তো আমরা এর চেয়ে বেশিও পাঠাতে পারবো। এরকম একটা কাজ নেপাল করেছে। নেপাল করার ফলে এখন 1.5 লক্ষ নেপালি জাপানে আছে। সেখানে বাংলাদেশে জাপানে আছে ম্যাক্সিমাম কেউ বলেন 32,000, কেউ বলেন ম্যাক্সিমাম 40,000। এর বেশি জাপানে
বাংলাদেশি কোনো ওয়ার্কার বা বাংলাদেশি যারা ওইখানে পড়ালেখা করছেন এদের সংখ্যা 40,000-এর উপরে হবে না। অলরেডি আমাদের কিছু কাজ করার কারণে এই বছরের প্রথম সেমিস্টারে 3,000 বাংলাদেশি গিয়েছেন জাপানে পড়ালেখা করতে। এটা রেকর্ড নাম্বার, এবং এটার মূল কারণ ছিল যে তারা আগে যারা 3,000 বাংলাদেশি গিয়েছেন জাপানের ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের জন্য, এবং এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ে আগে যেটা হতো যে কিছু ব্যাংকিং সমস্যা হতো এবং এটার কিছু ভিসাগত জটিলতা হতো, সেগুলোকে আমরা রিজলভ করেছি, এবং রিজলভ করার কারণে এই রেকর্ড পরিমাণ এক সেমিস্টারে 3,000 বাংলাদেশি গিয়েছেন সেখানে পড়তে। এবং আমরা আশা করছি আগামী আরও তিনটা যে সেমিস্টার আছে সেখানে আরও অধিক সংখ্যক বাংলাদেশি যাবেন, এবং এটা জাপানি বাংলাদেশি যে অ্যাম্বাসেডর উনি বলেছেন এটা অ্যাটলিস্ট 10,000 হবে। বাট আমাদের ইচ্ছা এই আগামী 5 বছর 1 লক্ষ বাংলাদেশিকে পাঠানো, এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। ওই সংক্রান্ত যে সেমিনারে প্রফেসর ইউনুস বক্তব্য রেখেছেন আমরা আপনাদের সেই বক্তব্যটা শেয়ার করেছি, এবং ওইখানে ইভেন যারা বড় করে তাদের সাথে উনি আলাপও করেছেন, 1-to-1 আলাপ করেছেন। এবং আমরা আশা করছি যে জাপানে বাংলাদেশের যে আগে যে ইমেজ ক্রাইসিস ছিল সেটা থাকবে না, প্রচুর বাংলাদেশি যেতে পারবে। এবং সত্যিকার অর্থে আমরা এমন সময় জাপানে এটা নিয়ে মুভ করছি যে এই সময় জাপানে যেগুলো ট্র্যাডিশনাল সোর্স থেকে জাপান তাদের শ্রমিকদেরকে নিতেন সেই জায়গার থেকে জাপানে লোক কম যাচ্ছে। যেমন ইন্দোনেশিয়ার ইকোনমি বুম হওয়ার কারণে ওদের ইন্দোনেশিয়ার থেকে কম লোক যাচ্ছেন জাপানে। সিমিলারলি ভিয়েতনামেরও একই অবস্থা, আর মায়ানমার থেকেও অনেকে যেতেন। কিন্তু আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এটা খুব শিগগিরই শেষ হবে, এবং এই আলোচনাটা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন, এবং খুব শিগগিরই হয়তো বা ওনারা আশা করছেন যে সেটাও স্বাক্ষরিত হয়ে যাবে। ধন্যবাদ। আরেকটা জিনিস হচ্ছে আগামীকাল আপনারা জানেন যে জাতীয় বাজেট ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন থেকে বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হবে বিকাল 3টা থেকে, এবং বাজেট ডকুমেন্টটা সচিবালয়ের পিআইডি থেকে আপনাদের সাংবাদিকদেরকে সবাইকে সরবরাহ করা হবে। এছাড়া আমরা এটা শেয়ার করবো, এই ফিনান্স মিনিস্ট্রি এটা শেয়ার করবে তাদের ওয়েবসাইট। সরি, এটা আগামীকাল বিকাল 4:30টায় এটা শুরু হবে। সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এর আগের দফায় যাদের সাথে যেই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে তাদের প্রত্যেকের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ মাইক নিয়ে বলেন। আমাদের নাগপুর লিখন আমি বেশি কথা রাখছি জানতে চাচ্ছিলাম যে 1 লাখ জনশক্তি জাপানে আমার দিয়ে তারা আসলে কি ধরনের জনবল, এটা সব ধরনের জব অপরচুনিটি হবে। এটার আসলে এটা নিয়ে কাজ করছেন যারা বাংলাদেশি যারা অভিবাসী আছেন সেখানে, তারাও এটা নিয়ে কাজ করছেন। তো ওদের ডিমান্ডটা সব ধরনের ডিমান্ডই আছে, বাট ওদের মূল বিষয়টা হচ্ছে যে একটু ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা লাগে। তো বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা যেই ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং দিচ্ছি সেটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ডে বলে N5। তো ওরা আসলে চাচ্ছে যে N4-এ যে যাবে সে সাথে সাথেই যে কোনো ধরনের চাকরি পাবে, ডিপেন্ডিং অন হিজ অর হার স্কিল। তো এইটা ওরা ল্যাঙ্গুয়েজে জোর দিচ্ছে, বাট ইদানিং ইভেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা যেটা দেখছি যে ওরা কিছু কিছু ছাড় দিচ্ছে, বিশেষ করে যেমন ধরেন বাস ড্রাইভারের ক্ষেত্রে। আগে যেটা N4 ছাড়া ওরা নিতই না, এখন ওরা বলছে যে না N5ও নিবে। তো ওরা এইটা আমরা আশা করছি যে আরও সামনে এটা নিয়ে আরও আমাদের মধ্যে কথাবার্তা হবে, এবং এই দুয়ারটা আমরা মানে এটা খুবই প্রফেসর ইউনুস এটা খুবই চেষ্টা করছেন যে এটা যত দ্রুত এই দুয়ারটা খুলে এবং যত বেশি সংখ্যক বাংলাদেশকে আমরা জাপানে পাঠাতে পারি। রোহিঙ্গা করছেন, আমি আপনাকে কত ভিডিও দেখাবো এটা নিয়ে উনি বলছেন রোহিঙ্গাদের সাথে যে উনি চিটাগাংয়ের ডায়ালগে কথা বলেছেন।
আসসালামু আলাইকুম। বলেন। ভাই আসসালামু আলাইকুম, আমি নূর বলছি এনজিডি থেকে কাজ করি। আমি একটু ভিন্ন বিষয়ে একটু জানতে চাই। গতকাল আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের একটা প্রোগ্রাম ছিল জাতীয় প্রেস ক্লাবে, এবং সেখানে গুমের শিকার ব্যক্তি যারা রয়েছেন তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা আসলে বলছিলেন হচ্ছে সরকার দায়িত্ব নেওয়ার 10 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত তারা এটুকু জানেন না তাদের পরিবারের সদস্য যারা গুম হয়েছে, নিখোঁজ হয়েছেন, তারা আদৌ জীবিত আছেন কিনা অথবা মারা গেছেন। সরকার এখন পর্যন্ত এতটুকু তাদেরকে নিশ্চিত করতে পারেনি। সেই কাজটা নিয়ে কত ডিটেল নিতে হয়, টেস্টিমনিগুলো নিতে হয়, প্রত্যেকের ইন্টারভিউ ওরা নিচ্ছেন, কেউ ইভেন শুক্র শনিবারও কাজ করছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আপনি গুম কমিশনে যান, তাদের সাথে কথা বলেন, তারা কি কাজ করছে একটু দেখেন। হ্যাঁ, যারা গুমের শিকার হয়েছেন তারা তো অবশ্যই তারা তাদের ন্যায় বিচারটা চাবেন, তাদের আত্মীয় স্বজন অনেকেই এখনও নিখোঁজ আছেন, তাদেরকে চাবেন। তারা কেন, আমরা সবাই পুরো জাতি হিসেবে সবাই আমরা চাই, জানতে চাই কি হয়েছে। তো এই কাজটা খুবই সিরিয়াসলি করছেন আমাদের গুম কমিশন। এটা নিয়ে অলরেডি আমরা দুইটা রিপোর্ট পাবলিশ করেছি, আরেকটা রিপোর্টও সামনে আসবে, এবং আপনারা অনেক কিছু ডিটেলস পাবেন। এই পুরো কাজটা আমরা সবাইকে বলবো যে সিরিয়াসলি সবাই করেন, এটা নিয়ে সবাই জানতে চাই। ওনাদের কাজটা করছেন, আমরা আপনাদের সাংবাদিকদেরও বলবো যে এটা নিয়ে আরও সিরিয়াস জার্নালিজম করেন। আমরা জানতে চাই কেন একটা লোকও যাতে যেই হারিয়ে গেছেন তার প্রত্যেকটা লোক কোথায় গেল, তার ফেট কি হলো, আমরা এটা জানতে চাই। তবে আমি আপনাকে আবারও বলি, আপনি একটু দেখেন তারা কি কাজগুলো করছে, তাদের কাজের আপনি কোনো কমতি আছে কিনা একটু যেয়ে দেখেন। এটা তো পুরোটা কমিশন আগে কাজটা করুক, কমিশন পুরো তাদের ফাইন্ডিংসটা জানাক, তারপরে আমরা পরবর্তী কাজ আমরা করব। আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেলে কাজ করি। আমি আবার সেই জাপান প্রসঙ্গে আসি। যদিও জানি যে নেপালে থেকে জনশক্তি নেওয়ার জন্য জাপান নিজেই একাধিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করেছে, এবং তারা বলছে যে ওদেরই প্রশিক্ষক নিয়ে তারা বলছে যে আমরা এই স্ট্যান্ডার্ডে চাই, এবং ওভাবে গড়ে তুলেছে। তো আমি নেপালেরটাই জানি। তো বাংলাদেশে আসলে জাপান এই ধরনের কিছু করেছে কিনা, যেহেতু দক্ষ ম্যানপাওয়ার নেই। আমাদের জানা হচ্ছে যে জাপানেও নেপালের বিষয়টাও প্রথমে প্রাইভেট সেক্টর লিড ছিল, ওরা একটা ফাউন্ডেশনের মতো করেছে, সেইভাবে এগিয়েছে। তো আমরা নেপালের ওরা কিভাবে এটাকে স্কেল আপ করেছে এটা আমরা ওদের থেকে আরও ইন্টেন্সিভলি ওদের থেকে জানবো, জেনে আমরা এই যেই জায়গায় আমাদের গ্যাপ আছে সেই জায়গাগুলো অ্যাড্রেস করা হবে, এবং সেই অনুযায়ী এটা খুবই প্রফেসর ইউনুস এটাকে প্রায়োরিটি হিসাবে নিয়েছেন, এবং এটা আপনারা খুব শীঘ্র এটার রেজাল্ট দেখতে পাবেন। এটা নিয়ে আমি দেখি আমরা হেলথ অ্যাডভাইজার, আমরা হেলথ সেক্রেটারির সাথে কথা বলবো, বলে আপনি নেক্সট আমাদের প্রেস কনফারেন্স আবার এই কোশ্চেনটা উঠেন, আমি এটার উত্তর দিব। আমরা তো কালকে জাস্ট জাপান থেকে আসলাম, এ বিষয়ে আসলে আপডেটটা আমার নেওয়া হয়নি।